শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার যে মতাদর্শ ছিল সেখান থেকে বেরিয়ে এসে জামাত লিবারেল ডেমোক্রেসির দিকে এগিয়ে যাচ্ছে। সারোয়ার ভাই প্রশ্ন তুলেছেন এটি জামাতের আসল চেহারা কিনা, নাকি জামাত সময় মতো এই চেহারা বদলে ফেলবে। আরেকটি প্রশ্ন তিনি তুলেছেন, সেটি হচ্ছে যে জামাতের আমির যে এই যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না তাদের দলের এমপিরা, এটিও কি জামাতের এই ব্যাপারে জামাতের অবস্থান কি? জামাত তো আগে ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েছিল, জামাতের এমপিরা বা মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি চালিয়েছিল, যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আমার কাছে মনে হয় এটা তো আসলে অনেক লম্বা চড়া আলোচনার বিষয়। আমি খুব অল্প সময়ের জন্য যদি বলি যে জামাতের এখনকার যে রাজনীতি, এটাকে অনেকে লিবারেল হিসাবে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, কোট আনকোট। এবং লিবারেল হিসাবে যখন আইডেন্টিফাই করে তখন দুইটা এন্ড থেকে দুইটা প্রশ্ন আসে। একটা হলো যারা খুব লিবারেল সেকুলার, তারা বলতে চায় যে এটা জামাতের ডাবল স্ট্যান্ডার্ড কিনা, জামাত এখানে হিপোক্রেসি করতেছে কিনা, জাস্ট ভোটের জন্য তারা এক ধরনের লিবারেল অ্যাটিটিউড শো করতেছে কিনা। এটা হলো ওয়ান এন্ড থেকে প্রশ্ন। আর আরেকটা এন্ড থেকে কোশ্চেনটা আসবে, সেটা হচ্ছে যে একেবারে ইসলামিজমের জায়গা থেকে ইসলামিস্ট পিপলরা কোশ্চেন করবে যে তাহলে জামাতের যে ইসলামী রাজনীতি, যে শরিয়া রাজনীতি, এইটা জামাত ড্রপ করতেছে কিনা, সেখান থেকে সে লিবারেল হইতেছে কিনা। তো এই কারণে এই লিবারেল শব্দ ব্যবহারের ব্যাপারে আমি খুব বেশি অ্যাগ্রিড না পার্সোনালি। যদিও আমরা যদি সারা দুনিয়াতে এখন দেখি, আপনার জামাতের সিমিলার রাজনীতি তো ইখওয়ান করে, মুসলিম ব্রাদারহুড, এবং ব্রাদারহুডের রাজনীতি ভিন্ন ভিন্ন দেশে একটা ভিন্ন ভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। জর্ডানে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তিউনিসিয়ায় গেছে, আপনার ইজিপ্টেও এক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, তার্কির মধ্য দিয়েও গেছে। তো আমার কাছে এই রাজনীতিটাকে আমি আইডেন্টিফাই করতে চাইবো একটা প্র্যাগমেটিক রাজনীতি হিসাবে, যেই সমাজ এবং সময়ের মধ্যে আছে, সেই সমাজ এবং সময়ের সাথে এক ধরনের প্র্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, যে এই মুহূর্তে প্রায়োরিটি কোনটা করা উচিত, এই প্র্যাগমেটিজমের জায়গা থেকে আমি করব। তো এখন আমি জাস্ট দুইটা জায়গায় দুইটা কমেন্ট করে সংক্ষিপ্তভাবে শেষ করব। একটা হলো লিবারেল জায়গা থেকে যে কোশ্চেনটা তোলা হয় যে আমি জামাতকে ট্রাস্ট করতে পারবো কিনা, এখানে আমার প্রশ্নের উত্তর হচ্ছে যে জামাতকে মিসট্রাস্ট করার কিছু নাই। কেন নাই? তার কারণ হলো যে জামাত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লম্বা দিন রাজনীতি করতেছে। জামাত ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু আজকে থেকে না, আপনার সেই মাওলানা মওদুদির সময় থেকে পাকিস্তানে তারা ইলেকশনে গেছে, বাংলাদেশে তারা ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে আপনার ডেমোক্রেটিক ইলেকশনের মধ্য দিয়ে গেছে। এবং যখন একটা রাজনৈতিক দল ডেমোক্রেটিক ইলেকশনের মধ্য দিয়ে যায়, তখন তাকে নির্বাচনী ম্যানিফেস্টো দিতে হয়, তাকে স্পষ্টভাবে পার্টির গঠনতন্ত্র থাকতে হয়, তাকে স্পষ্টভাবে জনগণের কাছে গিয়ে কমিটমেন্ট দিতে হয়। তাহলে জামাত যেহেতু ওপেন স্পেসে ডেমোক্রেটিক রাজনীতি করতেছে, কাজে লিবারেল জায়গা থেকে তাকে মিসট্রাস্টের প্রশ্নটা ভ্যালিড না। তার সাথে আমরা কথা বলতে পারতেছি, আমরা তাকে প্রশ্ন করতে পারতেছি সে কি করতে চায়, তার পরের স্টেপ কি। আপনি জামাতের আমির সেক্রেটারি জেনারেলকে ইন্টারভিউতে বসায়া লম্বা প্রশ্ন করতে পারবেন যে আপনার দল ক্ষমতায় আসলে আপনি এখানে কি করবেন, এখানে কি করবেন, এখানে কি করবেন। এবং তার যদি কমিটমেন্ট থাকে জনগণের কাছে, সেই কমিটমেন্ট হুট করে ভায়োলেট করার কোনো কারণ নাই, যেহেতু সে ডেমোক্রেটিক রাজনীতির মধ্যে আছে। তো এই জায়গা থেকে আমি মনে করি মিসট্রাস্টের জায়গা নাই। আর দ্বিতীয় যেটা, যে ইসলামিজমের জায়গা থেকে যদি আমরা প্রশ্ন তুলতে চাই যে জামাতের এই রাজনীতি ইসলামিস্ট রাজনীতি কিনা, সে শরিয়া কায়েম করবে কিনা, তো এখানে একটা লম্বা ব্যাকগ্রাউন্ডের দিকে আমাদের চোখ দিতে হবে। সেটা হলো যে দেখেন, বাংলাদেশের মুসলিম মেজরিটি কান্ট্রি, তো এখানে কেউ যদি ইসলামের জায়গা থেকে শরিয়ার কথা বলে তাহলে তো লোকজনের হ্যাপি হওয়ার কথা, খুশি হওয়ার কথা, কারণ মুসলমান মাত্রই শরিয়াকে এন্ডোর্স করবে। তাহলে আমাদের সমাজ থেকে শরিয়ার ব্যাপারে এই টেকনিক্যাল কোশ্চেনগুলো কেন আসতেছে? এই টেকনিক্যাল কোশ্চেনগুলো আসার কারণ হলো যে আমরা একটা লম্বা সময় কলোনিয়ালিজমের মধ্য দিয়ে গেছি। ব্রিটিশ কলোনিয়ালিজমের মধ্য দিয়ে আমাদের কয়েকটা জেনারেশন গেছে। এখানে ইসলামের যে এডুকেশন সিস্টেম কাজ করে নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের কলোনিয়াল সিস্টেম হয়েছে, আমাদের আইন ব্যবস্থা ব্রিটিশদের কলোনিয়াল সিস্টেম হয়েছে। তো এই সিস্টেমের মধ্য দিয়ে যে জেনারেশন উঠছে, শরিয়ার ব্যাপারে তার মাইন্ডসেট পজিটিভ না, শরিয়াকে সে নেগেটিভ দৃষ্টিতে দেখে। সে চিন্তা করতে চায় যে তার মডার্নিটির সাথে এটা কন্ট্রাডিক্ট করে। তো এই যে একটা কালেকটিভ মুসলিম জেনারেশন শরিয়ার ব্যাপারে এক ধরনের নেগেটিভ কনোটেশন আছে, সেই জেনারেশনের সাথে এঙ্গেজ হইয়া আপনি কিভাবে ইসলামী রাজনীতি করবেন, এটা একটা প্র্যাগমেটিক কোশ্চেন। এবং আমি মনে করি যে জামাত এই প্র্যাগমেটিক কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করতেছে। সব জায়গায় সে ভালোভাবে পারতেছে হয়তো না, কিন্তু এটা মাওলানা মওদুদির মধ্যেও ছিল। মাওলানা মওদুদি থিও ডেমোক্রাসির কোশ্চেন তুলছেন। উনি বলছেন যে ইসলামিক সিস্টেম থিওক্রাসিও না, ইসলামিক সিস্টেম কমপ্লিটলি ডেমোক্রেসিও না, এই দুইটার একটা ফিউশন করতে হবে। তো যখন আপনি দুইটা সিস্টেমের একটা ফিউশন করতে যাবেন, তখন ইটস এ টাফ জব, ইটস এ কমপ্লিকেটেড জব। তো জামাত এটা কিভাবে করবে সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমি মনে করি অ্যাজ লং অ্যাজ দে আর উইদিন ওপেন ডেমোক্রেটিক সিস্টেম, এখানে মিসট্রাস্টের প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই।
গালিব ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই। বেলায়েত? পত্রিকায় জি আচ্ছা ঠিক আছে। না আমি যেটা বলেছি যে আমি মানে মির্জা গালিবের সাথে কিছুটা একমত। পিপল মিসট্রাস্ট করবে না, কিন্তু জামাতের কর্মীরা মিসট্রাস্ট করবে। কেন করবে? যে সে তো একটা শরিয়া বন্ডিংয়ের মধ্যে পার্টিকে সে দেখেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, জামাতের কর্মীরা বা বলছে যে আমরা বোরকা পরতে বাধ্য করব না, গান বাজনা বন্ধ করব না, ঠিক আছে, কিন্তু ফিলোসফিক্যালি সে তার কর্মীকে শিখিয়েছে যে আমরা সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজে আমরা বাধা দিব বা নিষেধ করব। এবং শেখানো হয় যে আমরা শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিব, শক্তি না থাকলে মুখ দিয়ে ইত্যাদি। তো জামাত যখন শক্তি পাবে তখন তার কর্মীরা চাইবে যে এই ধরনের যেগুলো মানে অপসংস্কৃতিক জামাতের দৃষ্টিতে, এটাকে সে হাত দিয়ে নিষেধ করুক। যখনই সে করবে না তখন তার কর্মীদের কাছে সে মিসট্রাস্টেড হবে, সে জনগণের কাছে না। যে প্রশ্নটা তুলেছেন মঞ্জু ভাই, গালিব ভাই, এই প্রশ্নের জবাব কি আছে আপনার কাছে, যে আসলে জামাত কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ হবে কিনা? না, আমি মঞ্জু ভাইয়ের মেরিটটা এগ্রি করি। উনি যে প্রশ্নটা তুলছেন সেটা হলো যে একটা ইসলামী রাজনীতির এন্ড গোল তো তার আমল বিল মারুফ আর নেহি আনিল মুনকার করতে হবে, তাই না? সমাজের মধ্যে ইসলামিক ফিলসফির জায়গা থেকে পরিবর্তন করতে হবে। তো এই পরিবর্তনটা সে কখন, কতটুকু, কিভাবে করবে সেটা ডেফিনেটলি একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা সলভ করার ওয়েটা কি? ডেমোক্রেটিক ওয়েতে এটা সলভ করার ওয়ে হলো যে জামাত প্রতি নির্বাচনের আগে খুব প্রেসাইসলি তার ম্যানিফেস্টো দিবে যে আমি এই ইসলামিক রুলস এবং রেগুলেশনগুলোকে এখন মনে করি যে আমার এটা এনফোর্স করার মতো ক্যাপাসিটি হয়েছে, অথবা আমার জনগণ এটাকে নেওয়ার মতো ক্যাপাসিটির জায়গায় গেছে। আমি জনগণের সাথে আলাপ আলোচনা করে দেখছি যে তারা এটার ব্যাপারে পজিটিভ, এবং তখন আপনি ওইটুকু এনফোর্স করবেন এবং আপনি এইটুকু কমিটমেন্ট দিবেন যে আমি যেটা স্পষ্টভাবে বলতেছি না আমি সেটা করব না। না গালিব, এটা তো জামাত এখনই, তুমি যেটা বলছো এখনই এটা বলতে পারে, কিন্তু যখন বলে যে বোরকা আমি পড়তে বাধ্য করব না, যখন বলে যে আমি গান বাজনা বন্ধ করে দিব না, বোরকা পড়তে বাধ্য করার কোনো বিধান কি ইসলামে আছে কিনা? না না না, আমি সেটা বলছি না। জামাত যখন বলছে আমি বাধ্য করব না, এটাই সত্যিকার অর্থে ইসলামিক মানে রুলস জামাত এখন যেটা বলছে। কিন্তু ওই যেটা বললাম যে আমি ক্ষমতা পেলে হাত দিয়ে বাধা দিব, এই প্রশ্নটা যেহেতু সে এই বয়ানটাই দিয়েছে, এই প্রশ্নটা আমার মৌলিক যুক্তি যেটা, যে মিসট্রাস্টটা হবে কর্মীদের কাছে। কারণ গালিব এখন যেটা বলছে আমি এটা এগ্রি করি, গালিব বলছে আমি আমি গ্রাজুয়ালি করব, কিন্তু এই কথাটা সে বলছে না। সে বলছে না আমি এটা বাধা দিব না, আমি গান বাজনার উপরে হাত দিব না, মানে আমরা রাষ্ট্রটাকে গ্রাজুয়ালি নিব, এটা হচ্ছে জামাতের এখনকার বক্তব্য। কিন্তু তার বয়ান হচ্ছে যে আমি এটার উপর দাঁড়াবো, এটাই সমস্যা। আমি গালিবের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। মঞ্জু ভাই, আমি এখানে একটু বলি যে আমি বোধহয় মঞ্জু ভাইয়ের মেরিটটা বুঝতে পারতেছি। তো এখানে যেটা মানে কনফিউশন সেটা হলো যে ধরেন যে এই মডার্ন যে জায়গাটা আমরা দাঁড়ায় আছি, আমাদের দেশ পপুলেশন, ইসলামিক পপুলেশন যেখানে দাঁড়ায় আছে, সেখানে এটা মানে খুব ইজি এবং সিম্পল কোশ্চেন না যে কালকে সকালে কেউ একজন আইসা সবকিছু পরিবর্তন করে দিল। এটা তো ডুয়েবলই না, এটা তো প্র্যাগমেটিকই না। কিন্তু এই কাজটা কিভাবে করবে সেটা থিওরিটিক্যালি ইনসাইড জামাত ইসলামের রাজনীতি ওয়েল ডিফাইন্ড না। এই জায়গায় আমি মঞ্জু ভাইয়ের সাথে অ্যাগ্রি করি যে ইভেন এটা শুধু জামাত না, এটা আমাদের যারা ইসলামিক স্কলার আছে তাদের কাছেও এটা ওয়েল ডিফাইন্ড না। প্র্যাগমেটিক জায়গায়, থিওরিটিক্যাল জায়গায় তো আপনি অনেক কথা বলতে পারবেন, তাই না? যেমন ধরেন আপনি বললেন যে আগামীকালকে এসে আপনি সব ব্যাংক বন্ধ করে দিবেন যেহেতু ইসলামের সুদ হারাম। এটা থিওরিটিক্যালি রাইট, ফাইন, কিন্তু আপনি কি আসলে এইরকম একটা কমপ্লেক্স ইকোনমিক সিস্টেমে জিরো ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট ফ্রি সিস্টেমে যদি আপনি যাইতে চান, এটা তো ওভারনাইট আপনি কখনোই পারবেন না। আপনার হিউজ এক্সপার্টিস লাগবে ইসলামিক শরিয়ায় এবং হিউজ এক্সপার্টিস লাগবে ইসলামিক ইকোনমিক্সে। তো এই প্র্যাকটিক্যাল ট্রাজেক্টরিটা কি হবে এটা জামাতের রাজনীতিতে ডিফাইন্ড না, এবং যেহেতু এটা ডিফাইন্ড না ইনসাইড দ্য জামাত ইসলামী, এটা একটা কনফিউশন তৈরি করতে পারে। এবং শুধু পারেই না, এই কনফিউশন আমার বোধহয় তৈরি হচ্ছেও। আমি যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কথাবার্তা, রিয়াকশন, লেখালেখি এগুলো খেয়াল করি, তাহলে আমি মঞ্জু ভাইয়ের পয়েন্টের সাথে এগ্রি যে ইট ইজ ক্রিয়েটিং আ কনফিউশন, এবং এই কনফিউশনটা নেভিগেট করাটা এটা ডুয়েবল, কিন্তু এটা একটা কঠিন কাজ।